আমাদের গত ক্লাসে হচ্ছে কোষ বিভব কিছু বেসিক কনসেপ্ট শিখছিলাম। কোষ বিভবের ক্ষেত্রে সংজ্ঞা, সূত্র, আর হচ্ছে প্রমাণ কোষ বিভব বা তড়িৎদ্বার বিভব, এগুলো শিখছিলাম। বিভব ক্ষমতার অপোজিশন এটাও শিখছিলাম। বিভবের মান দুইটা সেমই থাকে, শুধু চিহ্ন বিপরীত হয়, এটাও আমরা শিখছিলাম। আজকে হচ্ছে এই যে এই ই সেল নিয়ে আরো কিছু কথা থাকবে। আচ্ছা, তো ই সেল কি? ই সেল হচ্ছে আমাদের কোষ বিভব, একটা কোষের কোষ বিভব। তো এই কোষ বিভবের মানের উপর কিছু সিদ্ধান্ত আছে। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে কিছু সিদ্ধান্ত। কিছু সিদ্ধান্ত কিসের উপর সিদ্ধান্ত নিব? এই ই নট সেলের মানের উপর কিছু আমরা সিদ্ধান্ত নিব। আমরা ম্যাথ করার পরে যদি ই নট সেলের মানটা পজিটিভ হয়, এই ক্ষেত্রে কোষটা হবে স্বতঃস্ফূর্ত। উদ্দীপকের কোষটা কি হবে? স্বতঃস্ফূর্ত। উদ্দীপকের কোষটি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে কোষ যদি স্বতঃস্ফূর্ত হয়, তার মানে কোষটা কি ঠিকঠাক মতো কাজ করবে এবং কোষটি কার্যকর হবে। কোষটি কার্যকর হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, এই কোষ বিভবের সাথে মুক্ত শক্তির পরিবর্তনের সম্পর্কটা হচ্ছে বিপরীত। কিরকম বিপরীত? তাহলে ই সেলের মান যদি পজিটিভ হয়, মুক্ত শক্তির পরিবর্তনটা কি হবে? কোষের মুক্ত শক্তির পরিবর্তনটা কি হবে বলতে পারবি? কোষ বিভব আর মুক্ত শক্তির পরিবর্তন দুইটা দুইটার বিপরীত। কোষ বিভবের সাথে মুক্ত শক্তির পরিবর্তন দুইটার বিপরীত। তাহলে কোষ বিভব বিভব যদি পজিটিভ হয়, মুক্ত শক্তির পরিবর্তনটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। মুক্ত শক্তির পরিবর্তনকে ডেল্টা জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুক্ত শক্তির পরিবর্তনটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হলে কি হবে? এই ক্ষেত্রে কোষটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। তার মানে কোষটা নিজে কাজ করতেছে, কাজ করানো হচ্ছে না, নিজেই কাজ করতেছে কোষটা। আবার ই নট সেলের মানটা যদি নেগেটিভ হয়, তখন কি হবে কোষটা? তখন কোষটা আমাদের কি হবে? তখন কোষটা হবে অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত। তাহলে অস্বতঃস্ফূর্ত মানে কি? কোষটা কি কার্যকর হবে? না। এবং কোষটি অকার্যকর হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ডেল জির মান কি হবে? পজিটিভ পজিটিভ হবে। হবে। ওকে, গুড। তাহলে মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন আলাদা করে কিছু করার দরকার নাই, জাস্ট ই সেলের মানটা নিয়ে জাস্ট মনে রাখবি। ই সেলের মান পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত, নেগেটিভ হলে অস্বতঃস্ফূর্ত। এটার সাথে ডেল জির সম্পর্কটা বিপরীত। তাহলে ডেল জির মানটা এক্ষেত্রে পজিটিভ হবে, অর্থাৎ কোষটি কি হবে? অস্বতঃস্ফূর্ত। আচ্ছা, এখন সর্বশেষ, যদি ই সেলের মানটা জিরো হয় তাহলে কি হবে? ই নট সেলের মানটা যদি জিরো হয় তাহলে কি হবে? দেখ, ই নট সেলের মান যদি পজিটিভ আসে, তাহলে তো কোষটা স্বতঃস্ফূর্ত, অর্থাৎ কোষ এখানে কাজ করতেছে। তুই এখান থেকে শক্তি পাবি, বা ধর ব্যাটারি চার্জ আছে, চার্জ থেকে তুই লাইট জ্বলাইতে পারবি বা অন্য কোনো কাজ হবে। ই সেলের মান নেগেটিভ মানে কি? কোষটা ঘুমায় আছে। এই সেলের মান নেগেটিভ মানে কোষটা ঘুমায় আছে। এই ক্ষেত্রে এই যে এই ই নট সেলের মান যদি নেগেটিভ হয়, এই ক্ষেত্রে লবণ সেতুর প্রয়োজন। লবণ সেতুর কাজই হচ্ছে ঘুমায় পড়া জিনিসটাকে জাগ্রত করে দিবে। এই ক্ষেত্রে লবণ সেতুর প্রয়োজন। তাহলে কখন লবণ সেতুর প্রয়োজন হবে?
লবণ সেতুর প্রয়োজন কখন হবে? ই সেল সমান ইনট জিরো সেল হলে। ও হ্যাঁ, ই নট সেল সমান ঋণাত্মক জিরো। হলে। জিরো হলে কেন? নেগেটিভ হলে, অস্বতঃস্ফূর্ত মানে ওইখানে স্বতঃস্ফূর্তটা নাই, কোষটা ঠিক মতো কাজ করতেছে না, তাহলে আমি লবণ সেতু নিয়ে এসে কি করব? আয়নের ভারসাম্য রক্ষা করব। অ্যাকচুয়ালি দ্রবণে কোষের বিদ্যুৎ প্রবাহ কিভাবে হয়? আয়নের মুভমেন্টের কারণে হয় না? আয়নের মুভমেন্টের কারণে হয়। আর আমাদের যদি একটা তার থাকে, তারের ভিতর দিয়ে কি আয়ন যায় না তারের ভিতর দিয়ে ইলেকট্রন যায়? ইলেকট্রন। তারের ইলেকট্রন। ভিতর দিয়ে electron। আর দ্রবণের ভিতর দিয়ে কি যায়? আয়ন আয়ন। যায়। তার মানে আয়নের প্রবাহ যদি ঠিক মতো না হয় তাহলে কি কারেন্ট হবে? কারেন্ট পাওয়া যাবে ঠিক মতো? কারেন্ট পাওয়া যাবে না, বা কোষটা কাজ করবে না। আর যদি আমার তারের ভিতর দিয়ে ঠিক মতো ইলেকট্রন না যায় তাহলে কি আমার কোষ কাজ করবে? মানে কারেন্ট পাওয়া যাবে ঠিক মতো? কারেন্ট পাওয়া যাবে না। ওই ক্ষেত্রে আবার রোধের ব্যাপার স্যাপার আসে। যখন আমার ধাতব পরিবাহী আসে তখন আমার রোধের ব্যাপার স্যাপার আসে। আর কোষের ক্ষেত্রে কি রোধ আসবে? না কোষের ক্ষেত্রে বিভব পার্থক্য বা ওই কোষের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দ্রবণ চাপ ও অভিস্রবণ চাপ। এটা আমরা নেক্সট আসতেছি টপিকসে। কোষের ক্ষেত্রে প্রবলেম গুলা কি এটা নিয়ে কথা বলবো আর কি। বেরিয়ার আছে কোষের ক্ষেত্রে। তাহলে আপাতত এই জিনিসগুলো বুঝলাম যে লবণ সেতুর প্রয়োজনটা কোথায়। ই সেলের মানটা যখন আমাদের নেগেটিভ হবে তখন আমাদের লবণ সেতু প্রয়োজন। আর ই সেলের মান যদি জিরো হয় তাহলে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি কোনো বিক্রিয়াই হবে না, লবণ কি হবে না, এই ক্ষেত্রে সেতু দিয়ে কোষটি হবে? হবে মৃত, অর্থাৎ অকার্যকর হবে, এক্ষেত্রে আর কাজ করবে না, অর্থাৎ কোষটি অকার্যকর। আহ অকার্যকর, অকার্যকর বলা সম্ভব না, অকার্যকর না ঠিকটা। হম এখানে মৃতই বলবো আমরা, মানে কোষটা আর জীবনেও তুই এটা ইউজ করতে পারবি না, এখানে লাভ নাই আর। তাহলে কোষটা মৃত কখন হবে? যখন আমাদের ই সেলের মান জিরো হবে। তাহলে ই সেলের মান যদি জিরো হয় তাহলে ডেল জির মানও কত হবে? শূন্য হবে। এই ক্ষেত্রেও কোষটা কি হবে? মৃত হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আর এই কোষ যখন মৃত হবে তার মানে কোষটা তখন কি অবস্থায় চলে যাবে? কোষটা তখন সাম্যাবস্থায় চলে যাবে। তখন এই কোষটা কোন অবস্থায় চলে যাবে? সাম্যাবস্থায়। ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই কনসেপ্টকে কাজে লাগাইয়া আমরা যদি একটা দ্রবণ নিই, এরকম দ্রবণ নিয়ে আমি বললাম যে এইখানে একটা কোষ দিয়ে দিলাম। কোষ বলতে আমরা এখানে একটা বাল্ব দিয়ে দিলাম। বললাম যে এখানে এই কোষটা কার্যকর কিনা। তাহলে তুই কি কি চেক করবি এই কোষের ক্ষেত্রে? ই সেলের মানটা বের করবি, তাই তো? এখানে যে আমাদের অ্যানোড আছে, আর কি আছে, আমাদের ক্যাথোড আছে। এই দুইটার বিভবের মান থেকে আমরা এখানে ই সেলের মান বের করবো। ই সেলের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা কি হতে পারে, শূন্য হতে পারে। এটার উপর বেস করে আমরা কি দিব? সিদ্ধান্ত দিব। তাহলে সিদ্ধান্তটা কিরকম আসতে পারে দেখি। সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের এখন কনসেপ্টের নাম হবে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, এই টাইপ ম্যাথ আসবে। পাত্রে দ্রবণ রাখা যাবে কি, অথবা কোষটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কি, অথবা কোষটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কি, এই টাইপ যদি ম্যাথ আসে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি? ইনট সেলের মান বের করা। প্রথম কাজ হচ্ছে ই নট সেলের মান বের করা। ই নট সেলের মান বের করে আমরা পরে হচ্ছে কি সিদ্ধান্ত দিব। তাহলে পাত্রে দ্রবণ রাখলে কোষটা কি করতে হবে? অবশ্যই কি স্বতঃস্ফূর্ত রাখতে হবে না? কারণ কোষ দীর্ঘক্ষণ সংরক্ষণ করা মানে কি বোঝাচ্ছে? কোষটা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতেছে, তাই না? এখন কোষই যদি মৃত হয় তাহলে কি আমার লাভ আছে? কোষ যদি আমার মৃত হয়, অকার্যকর হয়, তাহলে তো আমার লাভ নাই। তার মানে আমাদের অবশ্যই পাত্রে দ্রবণ রাখতে হলে আমাদের কোষের মান কিন্তু কি রাখতে হবে? আচ্ছা, আমরা এখানে কিছু কনসেপ্ট শিখি আগে, তারপরে আমরা ধীরে ধীরে আগাই। আচ্ছা, এখন এই যে তুই যে কোষের যে অঙ্কগুলা করবি, এক্ষেত্রে তোর হচ্ছে অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে হবে।
এই ধরনের ম্যাথের প্রথম কাজই হচ্ছে, ফার্স্ট কাজই কি আমাদের, অ্যানোড ক্যাথোড নির্ণয়। তাহলে আমাদের ফার্স্ট কাজই হচ্ছে কি নির্ণয় করতে হবে, অ্যানোড ক্যাথোড। ফার্স্ট কাজই হচ্ছে অ্যানোড ক্যাথোড নির্ণয়। কেন এটা ফার্স্ট কাজ হলো অ্যানোড ক্যাথোড নির্ণয়? কারণ আমি যদি অ্যানোড ক্যাথোড নির্ণয় না করতে পারি, তাহলে আমি তো বিভবের মান কেমনে বসাবো? আমাদের তো ই সেলের মানটা তো অ্যানোডে অক্সিডেশন লাগে আর ক্যাথোডে রিডাকশন লাগে। ফার্স্ট কাজের পর হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে ওই যে ম্যাথ করবো আমরা, ই নট সেলের ম্যাথ। তার মানে অ্যানোডে অক্সিডেশন প্লাস কি ক্যাথোডে রিডাকশন। থার্ড কাজ হচ্ছে সিদ্ধান্ত। থার্ড কাজটা কি আমাদের, সিদ্ধান্ত। তাহলে আমাদের ফার্স্ট কাজটাতে যাই, অ্যানোড ক্যাথোড নির্ণয়। ফার্স্ট কাজ অ্যানোড ও ক্যাথোড নির্ণয়। এই ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে তোর, এইখানের প্রথম কাজ হচ্ছে অ্যানোড ক্যাথোডের ক্ষেত্রে, যদি তোর বিভবের মান দেওয়া থাকে, বিভবের মান দেওয়া থাকলে দুইটা কাজ করবি। আমরা কয় ধরনের বিভব জানি? আমরা কয় ধরনের বিভব জানি? দুই একটা কি বিভব? জারণ বিভব আর বিজারণ বিভব। ইয়েস। তাহলে এই যে বিভবের মান যদি দেওয়া থাকে, তাহলে দুইটা বিভবকে সেম বিভবে নিয়ে যাব। দুইটা বিভবকে কি করব, সেম বিভবে নিয়ে যাব বা চিন্তা করব। দুইটা বিভবকে সেম বিভবে চিন্তা করব। এখন সেম বিভবে নেওয়ার পর যদি দুটি জারণ বিভব হয়, দুইটাই যদি কি হয়, জারণ বিভব হয়, দুইটি জারণ বিভব হলে যার মান বেশি সেটি হবে অ্যানোড। যার মান বেশি সেটা কি হবে, অ্যানোড। আর যদি দুইটাই বিজারণ বিভব হয়, তাহলে কি হবে বলতো দেখি? এই ক্ষেত্রে যার মান বেশি সেটি কি হবে, ক্যাথোড। ক্যাথোড। আর অন্যটা তখন কি হবে, অ্যানোড। অ্যানোড। সেটি অ্যানোড। উপরেরটা যদি লিখি, একটা যদি অ্যানোড হয়, অন্যটা তখন কি হবে, ক্যাথোড হবে। কিন্তু আগে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এই ক্ষেত্রে একটা যদি ক্যাথোড হয়, অন্যটা কি হবে, অ্যানোড। এই কাজটা কিন্তু করতেই হবে। তাহলে আবারও বলতেছি, বিভবের মান যদি তোর দেওয়া থাকে প্রশ্নে, তাহলে তুই দুইটা বিভবকে সেম বিভবে নিয়ে যাবি। আর যদি দেওয়াই থাকে সেম বিভবে, তাহলে আর চিন্তা করার দরকার নাই। তার মানে কাজ করার বা কনভার্ট করার দরকার নাই, তখন তুই শুধু চিন্তা করবি, দুই আর তিন কাজ করবি। তো দুই নাম্বার যদি জারণ বিভব হয়, তো জারণ বিভব হলে অ্যাকচুয়ালি জারণ কোথায় ঘটে, অ্যানোডে ঘটে। অ্যানোডে তাহলে আমাদের জারণ বিভব লাগে। তাহলে যার জারণ বিভব বেশি সেটাই হচ্ছে অ্যানোড, আর অন্যটি হবে ক্যাথোড। আর যদি দুইটাই বিজারণ বিভব হয়, তাহলে বিজারণ কোথায় কাজ করে, ক্যাথোডে বিজারণ কাজ করে। তাহলে আগে যার বিজারণ বিভব বেশি সেটাই আমাদের কি হবে, ক্যাথোড হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এটা হলো মানে ম্যাক্সিমাম আর কি, এটা দিয়ে দেখবি তোদের ম্যাথ গুলো আসতেছে, বিভবের মান দেওয়া আছে প্রশ্নে। আর দুই নাম্বারটা হচ্ছে সহজ, তড়িৎ রাসায়নিক সারির সাপেক্ষে। তড়িৎ রাসায়নিক সারির সাপেক্ষে হলে কি হবে, বিভবের মান দেওয়া থাকবে না। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু অলরেডি আমরা কিন্তু পড়ে আসছি তড়িৎ রাসায়নিক সারির ক্ষেত্রে কি হয়, যে যত উপরে সে অ্যানোড, তাই না? হ্যাঁ। দুটির মধ্যে তুলনা করে, দুটির মধ্যে তুলনা করে যে উপরে সে কি, অ্যানোড। এবং যে নিচে সে কি, ক্যাথোড। তাহলে আবারও বলতেছি, তড়িৎ রাসায়নিক সারির ক্ষেত্রে কিন্তু যে যত উপরে সে হবে অ্যানোড, আর যে যত নিচে সে হবে ক্যাথোড। তিন নাম্বার হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে। এইচ তড়িৎদ্বার, আচ্ছা বলতো এইচ তড়িৎদ্বারের মান কত ছিল, বিভবের মান কত ছিল? শূন্য। হ্যাঁ, হাইড্রোজেন বিভবের মান ছিল হচ্ছে শূন্য। এটা ওই একই কনসেপ্ট। আমরা যদি তড়িৎ রাসায়নিক সারিটাকে যদি সাজাই, তাহলে দেখা যাবে কি যে এক পর্যায়ে এসে হাইড্রোজেন থাকে, তার উপরের দিকে কিছু ছিল আর তার নিচের দিকে কিছু ছিল। তো উপরের দিকে যেগুলো ছিল, উপরের উপরে 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 হচ্ছে, উপরে হচ্ছে এই যে উপরে,
আরেকটা হচ্ছে আমাদের নিচে। তাহলে হাইড্রোজেনের উপরে থাকলে এই ভ্যালুগুলো কি হবে? নেগেটিভ ভ্যালু হবে না? হাইড্রোজেনের ক্ষেত্রে তো আমাদের 0 ভোল্ট ছিল, আর হাইড্রোজেনের নিচে হলে কি হবে? পজিটিভ ভ্যালু হবে, পজিটিভ। তাহলে উপরের যদি থাকে তাহলে উপরের দিকে থাকলে কি হবে? হাইড্রোজেনের সাপেক্ষে কি হবে সেটা? এখানে যদি হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা করো, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে উপরের দিকে থাকলে কি হবে? এটা অ্যানোড। আর হাইড্রোজেনের হুম, নিচে যদি অবস্থান করে তাহলে এটা কি হবে? ক্যাথোড। ক্লিয়ার? আর যে যত নিচে থাকবে সে কি হবে? শক্তিশালী জারক হবে না? যত নিচে তত কি শক্তিশালী জারক না? যত নিচে শক্তিশালী জারক, আর যত উপরে শক্তিশালী কি হবে? বিজারক হবে। বিজারক। তাহলে সবার উপরে কে ছিল? আমাদের লিথিয়াম ছিল না? তড়িৎ হ্যাঁ, রাসায়নিক সারি, তাহলে লিথিয়াম কি আমাদের? শক্তিশালী শক্তিশালী বিজয়। বিজারক। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন হাইড্রোজেনের সাপেক্ষে তাহলে যদি অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে বলে, তাহলে হাইড্রোজেনের উপরে হলে কি হবে? হাইড্রোজেনের উপরে হলে অ্যানোড, অর্থাৎ সেখানে হ্যাঁ, জারণ ঘটবে। আর হাইড্রোজেনের সাপেক্ষে যদি নিচে, তাহলে সেটা কি হবে? ক্যাথোড হবে। তাহলে সেখানে কি হবে? বিজারণ হবে। উপরে থাকলে নেগেটিভ, নিচে থাকলে পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বিক্রিয়া থাকে, বিক্রিয়া থেকে তোকে যদি তোকে অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে বলে, বিক্রিয়া থেকে 4 নম্বরে যদি আসি, বিক্রিয়া থেকে, বিক্রিয়া থেকে, তো বিক্রিয়া থেকে কেমন হবে? বিক্রিয়া অনুযায়ী দেখি যে আমরা আমরা বিক্রিয়া অনুযায়ী কি দেখি? এক পাশে আমাদের বিজারক থাকে আর এক পাশে কি থাকে? জারক থাকে, তাই না? বিক্রিয়াতে একটা থাকে বিজারক, আরেকটা কি থাকে? চারক থাকে। তো এখান থেকে আমাদের উৎপাদ হয় আর কি, বা আয়ন হয়। ডান পাশে আমাদের কি থাকে? আয়ন থাকে। আয়ন থাকে অথবা উৎপাদ থাকে। তাহলে বিজারক কি করবে? বিজারক, বিজারক সবসময় কি জারণ বিক্রিয়া ঘটাবে না? হ্যাঁ। তাহলে ডান পাশে যদি কোনো আয়ন থাকে তাহলে নিশ্চিতভাবে সেখানে কি হয়েছে? সেটা জারণ বিক্রিয়া ঘটছে, এবং সেটা কি হবে? অ্যানোড। তাহলে বিজারকের কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। তাহলে যেহেতু জারণ হয়, তার মানে জারণ কি হবে? অ্যানোড হবে। আর জারক থেকে কি হয়ে যাবে? ইলেকট্রন গ্রহণ করবে, উৎপাদ হয়ে যাবে, বা চার্জ মুক্ত হবে। জারক, জারক সবসময় কি হবে? এখানে দেখি আমরা জারক যদি আমরা উৎপাদ যদি লিখি, উৎপাদের জায়গায় লিখবো চার্জ মুক্ত। উৎপাদের জায়গায় লিখবো কি? চার্জ মুক্ত। তার মানে তার আর চার্জ নাই, আয়ন থাকবে না সে। তাহলে নিশ্চিতভাবে একটা যদি জারণ ঘটে, আরেকটা নিশ্চিতভাবে কি ঘটবে? বিজারণ ঘটবে। আর বিজারণটা যেহেতু ঘটছে, তার মানে বিজারণটা কোথায় ঘটবে? ক্যাথোডে ঘটবে। যেমন আমি যদি উম, বলি যে অ্যানোড, অ্যানোড তাহলে কি হবে? অ্যানোডে, অ্যানোডে তাহলে কি করবে? অ্যানোড তাহলে জারিত হবে না? আর ক্যাথোডে তাহলে কি হবে? ক্যাথোডে কোনো কিছু আইসা বিজারিত হবে। তাহলে অ্যানোডে কোনো কিছু জারিত হবে, আর ক্যাথোডে কোনো কিছু কি হবে? বিজারিত হবে। এটা আমরা বিক্রিয়া থেকে, আমরা কিন্তু এটা পরিমাণগত রসায়নে কিন্তু জারণ বিজারণের কনসেপ্ট থেকে কিন্তু বলতে পারি। আর এইখানে তড়িৎ রসায়নে এসে আমাদের অ্যাকচুয়ালি অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে হয়। তাহলে এক কথায় সে যেটাখানে জারণ ঘটবে সেটাই অ্যানোড, যেখানে বিজারণ ঘটবে সেটাই ক্যাথোড। এটা কিন্তু বিক্রিয়া থেকে ধাম করে কিন্তু বলে দেওয়া যাবে না যে যেখানে জারণ ঘটবে সেখানে এটাই অ্যানোড। এটা কিন্তু বিক্রিয়া অনুযায়ী শুধুমাত্র। আর এই যে বিভব অনুযায়ী কিন্তু উপরের এই কনসেপ্ট গুলা 1 2 3, শুধু 2 নাম্বারটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির ক্ষেত্রে। আচ্ছা, গেল। তাহলে আমি একটা যদি বিক্রিয়া দেখাই, এখানে ধর জিঙ্ক, জিঙ্ক এবং হচ্ছে কপার 2+, তাহলে বিক্রিয়া করে কি হবে বলতো দেখি? জিঙ্ক কি করবে? জিঙ্ক থেকে কি হবে? জিঙ্ক 2+ হবে না? আর কপার 2+ আর থেকে কি হবে? কপার। কপার হবে। তাহলে এখানে কোনটা অ্যানোড হয়েছে বলতো দেখি? জিঙ্কটা কি হবে জিঙ্ক বলতো? হচ্ছে নোট। অ্যানোড। আর কপার কি হবে? ক্যাথ। কপার হচ্ছে আমাদের ক্যাথোড। আচ্ছা, ক্লিয়ার? আর লাস্টেরটা হচ্ছে একটা সিলি কনসেপ্ট, এটা আসলে এতটাও আসবে না। জাস্ট কোষ উপস্থাপনা থাকলে, আমরা কিন্তু গত ক্লাসে কোষ উপস্থাপনা করা শিখাইছি।
কোষ যদি উপস্থাপন থাকে, কোষ উপস্থাপন থাকলে বাম পাশেরটা হবে অ্যানোড, বাম পাশ হবে অ্যানোড, আর ডান পাশ কি হবে? ডান পাশ হবে ক্যাথোড। যেমন মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার। এটা মানে এতটা জনপ্রিয় না এইভাবে, জাস্ট বিভবের মান দেওয়াই থাকবে তো ম্যাক্সিমাম, এই ক্লিয়ার। তখন আর কি বিভবের মান না দেওয়া থাকলে এটাকে আমরা তখন বিবেচনা করে নিতে পারবো যে ডান পাশে থাকলে আর বাম পাশে থাকলে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা কি শেষ না? প্রথম কাজটা হলো মেইন কাজ। আবারও বলতেছি, এই যে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা বা কোষের যে কোনো বিভবের ম্যাথ আসলে আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে হবে। তাহলে অ্যানোড ক্যাথোড কি নির্ণয় করা শেষ নাকি? এবারের কাজ কি, এর পরের কাজ কি? ম্যাথ, সূত্র। সূত্র দেওয়ার পরে সিদ্ধান্ত। তা আমরা ম্যাথটা তো আমরা পরে করি, সূত্র দেওয়ার পরে সিদ্ধান্তগুলো অলরেডি আমরা সিদ্ধান্ত নিছি না উপরে? এই যে কিছু সিদ্ধান্ত, যে ই সেলের মান যদি ধনাত্মক হয়, আচ্ছা আমরা সিদ্ধান্তগুলো আরেকটু আলাদা করে একটু অন্যভাবে লিখে দিই। তা আমাদের 2 নাম্বার কাজ বা সিদ্ধান্ত, এবার দেখি এইখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিবো আবার নতুন করে। সিদ্ধান্ত যেহেতু আমরা টপিকস এর নামই দিছি যে পাত্রে দমন রাখা যাবে কিনা, ভালো মতো বুঝিস। 1 নাম্বার সিদ্ধান্ত, আমাদের ই নট সেলের মান নেগেটিভ। নেগেটিভ হওয়া মানে, আচ্ছা পজিটিভ দিয়ে ধরি, পজিটিভ। তাহলে পজিটিভ হলে কি হবে? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। আচ্ছা কোনো কিছু স্বতঃস্ফূর্ত মানে কি ওইখানে কি অনবরত কি রিয়াকশন ঘটতে আছে, ঘটতে আছে না? হ্যাঁ। তাহলে তুই যদি পাত্র যদি অ্যানোড করস, অ্যানোড মানে কি? অ্যানোড মানে কি জারণ হইতেছে না সেখানে? একটা জিনিস বলে দেই, অ্যানোড, অ্যানোড, অ্যানোড যেটা, অ্যানোডে সবসময় কি ঘটবে? জারণ বিভব। জারণ। আর জারণ বিভব যত বেশি, সক্রিয়তা কিন্তু তত বেশি। আর সক্রিয়তা বেশি মানে কি? ক্ষয় তত বেশি, তাই না? তার মানে কেউ যদি অ্যানোড থাকে তার মানে তার সবসময় কি হইতে থাকবে? অ্যানোডের সবসময় কি হইতে থাকবে? হয় হয়। হয়। অ্যানোডের সবসময় ক্ষয় হবে। কেন ক্ষয় হবে? কারণ সেখানে সবসময় কি ঘটতেছে? জারণ ঘটতেছে। তাহলে ই সেলের মান পজিটিভ মানে কি? সেখানেও কি কোষটা কি স্বতঃস্ফূর্ত না? কোষটা কি সবসময় কাজ করতেছে না? তার মধ্যে হুম। তুই যদি পাত্রটা দিয়ে দেস অ্যানোড, তাহলে কি আরেকটা আগুনে ঘি ঢালা হইলো না? এমনিতেই কোষটা স্বতঃস্ফূর্ত, এমনিতেই নাচুনি বুড়ি, তার উপর তুই কি করলি? তার উপর ঢোলের বাড়ি দিলি। এমনিতেই কোষটা স্বতঃস্ফূর্ত, তুই তার মধ্যে কি করলি? অ্যানোড পাত্র হিসাবে ইউজ করলি। তাহলে কি কোষটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে? না। তাহলে কোষটি দীর্ঘদিন কি করবে না? সংরক্ষিত হবে না। তাহলে এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারতেছিস যে পাত্র অ্যানোড এবং ই সেলের মান পজিটিভ, দুইটাই কিন্তু সক্রিয় হয়ে গেল। তাহলে কোষটি দীর্ঘদিন সংরক্ষণ হবে না। আচ্ছা এবার 2 নাম্বারে, 2 নাম্বারে কি করবে? আমরা ই সেলের মান আরেকটা পাইছিলাম না? ই সেলের মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হবে? অস্বতঃস্ফূর্ত। তো অস্বতঃস্ফূর্ত হলে তো সমস্যা নাই, আমার পাত্র তখন সক্রিয় হলেও তো সমস্যা নাই, কারণ কোষই ঘটতেছে না ওইখানে, আমি বিক্রিয়া হইতেছেই না। তাহলে কোষটা কি হবে? দীর্ঘদিন সংরক্ষণ সংরক্ষণ। করা যাবে। কিন্তু একটা কথা আছে, অর্থাৎ ওই পাত্রে দ্রবণ রাখা যাবে, কিন্তু তুই কিন্তু সবসময় কিন্তু কোষটাকে বজায় রাখতে চাস, মানে জিয়ায় রাখতে চাস, মানে জীবিত রাখতে চাস। এক্ষেত্রে আমরা যদি বলি অর্থাৎ পাত্রে দ্রবণ রাখা যাবে, তো এই দ্রবণ রেখে তোর লাভ আছে? কারণ কোষই তো কাজ করে না। তুই একটা দামি পাত্রের ভেতরে একটা ই করলি, মানে দামি জিনিসের মধ্যে কোনো কম দামি জিনিস রাখলি, তাহলে করে মানাবে? তোর দুইটাই দরকার, তোর দামি জিনিসও দরকার এবং মানানসইও দরকার। তার মানে তোর সবসময় কি ই সেলের মানটা কি দরকার? পজিটিভ দরকার। পজিটিভ দরকার। তার মানে আমাদের মূল কাজই হচ্ছে আমরা ই সেলকে পজিটিভ রাখবো। তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, ই সেলের মান আমি পজিটিভ রাখবো, মানে পজিটিভ তার আমি রাখবো না, অঙ্ক থেকে রাখা যাবে আর কি। অঙ্ক 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 দাতা কি বললো ওই অনুযায়ী আমাদের। তার মানে ই সেল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমি যদি পাত্র নিতে চাই তাহলে আমাদের পাত্র কি করতে হবে?
ক্যাথোড নিতে হবে। ইয়েস, তাহলে পাত্রটাকে তখন আমাদের কি হিসেবে নিতে হবে? ক্যাথোড হিসেবে কাজ করাইতে হবে। তার মানে পাত্র যদি ক্যাথোড হয়, তখন কোষটা কি হবে? তখন কোষটা ওই পাত্রে রাখা যাবে, ওই পাত্রে রাখা যাবে, অর্থাৎ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তার মানে তুই কিন্তু সবসময় ই সেলের মান পজিটিভই চাইতেছিস, এবং পাত্রটা অ্যানোড না হইলেও ক্যাথোড চাইতেছিস। তাহলে কোষটি ওই পাত্রে দীর্ঘ ওই পাত্রে রাখা যাবে, এবং কোষটি দীর্ঘদিন কি বানান লিখতেছি এটা, এবং কোষটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। বুঝছিস এই কথাগুলো? ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দেই, ই সেলের মানটা যখন নেগেটিভ হয় তখন কি আমাদের কোষ কাজ করে? না। না। তাহলে এই ক্ষেত্রে কি দিলে কাজ করে? লবণ লবণ সেতু। ছিল। এই ক্ষেত্রে লবণ সেতু প্রয়োজন। আমাদের কনসেপ্ট শেষ, আমরা বুঝে গেছি অনেক কিছু। তার মানে কোষ যদি স্বতঃস্ফূর্ত হয় এবং পাত্র যদি অ্যানোড হয়, তাহলে ওই যে আগুনে ঘি ঢালার মতো কনসেপ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু ওই কোষটা আর ওই জিনিসটা কিন্তু ঠিক থাকবে না। তাহলে আমি কোষটা আমি চাই স্বতঃস্ফূর্ত থাক, তাহলে সেই ক্ষেত্রে আমি পাত্রটা কি চাবো? পাত্রটা কি চাবো? ক্যাথোড। ক্যাথোড চাবো। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। সহজ অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করলাম। আমাদের ম্যাথ স্টার্ট। আমরা একটা বিক্রিয়া দিলাম উদ্দীপক সাজানোর জন্য। জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, প্লাস দুইটা ইলেকট্রন। কপার থেকে কপার থেকে কপার টু প্লাস, প্লাস দুইটা ইলেকট্রন। তো দুটি কোষের, আচ্ছা এখানে দুইটা কোষ কি অর্ধ কোষ না? জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস একটা অর্ধেক কোষ, কপার থেকে কপার টু প্লাস কি একটা অর্ধেক কোষ না? দুইটাকে একসাথে করলে হবে পূর্ণ কোষ। দুইটি কোষের জারণ বিভব দেওয়া আছে। দুটি কোষের জারণ বিভব যথাক্রমে 0.76 এবং -0.34 ভোল্ট হলে জিঙ্ক কপার টু প্লাস, জিঙ্ক টু প্লাস কপার বিক্রিয়াটি সম্ভব কি? হুম, ম্যাথটা কর। একটা বিক্রিয়া সম্ভব মানে কি? এখানে বিক্রিয়া কি একটা কোষ না? আচ্ছা একটা বিক্রিয়া মানে কি? এখানে বিক্রিয়াটা কি কোথায় ঘটেছে? জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, কপার থেকে কপার টু প্লাস, এই বিক্রিয়াটা কোথায় ঘটতেছে? আকাশে, বাতাসে, নাকি একটা পাত্রে? পাত্রে। পাত্র কি কোষ না? দ্রবণ থেকে হইতেছে না? এখানে আয়ন আছে না? আয়ন থাকলে হ্যাঁ। দ্রবণ। তাহলে অঙ্কটা কর, দ্রুত কর। এই কোষটি সম্ভব কিনা, মানে এখানে বিক্রিয়াটি সম্ভব কিনা। হুম, কি বললি তোরা? তোদের মান কত আসে? 0.42 আসে? আচ্ছা তোরা কি দুইটাকে কি যোগ করে দিছিস, খালি যোগ বিয়োগ করছিস? হ্যাঁ। এটা কি তাই? আমি কি তাই বলছি? ম্যাথের ক্ষেত্রে কি করতে বলছি দেখতো। প্রথম কাজ কি? প্রথম কাজ কি দেখতো? প্রথম কাজ কি? অ্যানোড ক্যাথোড নির্ণয় করা। তোরা কি অ্যানোড ক্যাথোড নির্ণয় করছস? তোরা তো সেকেন্ড কাজ আগে করে ফেলাইলি। তাহলে ফার্স্ট কাজটা তোদের করতে হবে না? অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে হবে না? তাহলে এখান থেকে তো অ্যানোড ক্যাথোড নির্ণয় করলি না তোরা। তাহলে অ্যানোড ক্যাথোড নির্ণয় কিভাবে করবি? এখানে কি দুইটা বিভব দেওয়া আছে না?
দুইটারই কি বিভব দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে না? হ্যাঁ। তাহলে যার জারণ বিভব বেশি সেটা কি হবে? অ্যানোড হবে না? হ্যাঁ, জিঙ্ক তো অ্যানোড। তাহলে এখানে আমরা জিঙ্কটাকে কি ধরবো? জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটার বিভবের মান দেওয়া আছে 0.76 ভোল্ট। আর কপার থেকে কপার টু প্লাস, এটারও জারণ বিভবের মান কত দেওয়া আছে? 0.34 ভোল্ট। কিন্তু আমরা তো দুইটা বিভব সেম বিভবে নেওয়াই আছে। তাহলে সেম বিভবে যদি নেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? যেটার জারণ বিভব বেশি সেটাকে আমরা কি বিবেচনা করব? ওয়ান অ্যানোড। পয়েন্ট ওয়ান হবে। তাহলে এটা কি হবে আমাদের? ক্যাথোড। তাহলে ক্যাথোড হইলে তাহলে আমাদের ই সেলের মানটা কি হবে? ই নট সেলের মানটা কি হবে? অ্যানোডে আমাদের কি লাগে? অক্সিডেশন লাগে। ক্যাথোডে আমাদের কি লাগে? রিডাকশন লাগে। তাহলে অ্যানোডে অক্সিডেশনের মান কত দেওয়া আছে? এই যে 0.76 দেওয়া আছে। ক্যাথোডে কি অক্সিডেশন মান লাগে না রিডাকশনের মান লাগে? রিডাকশন। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে কি, বা আমি বের করে রাখছি কি, অক্সিডেশন। তাহলে উল্টায় দিলেই তো হয়ে যেতেছে 0.34। তাহলে কত আসে? 1.1। তাহলে হচ্ছে 1.1। তাহলে 1.1 কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এটা কোষটা কি? কোষটা কি স্বতঃস্ফূর্ত? আর স্বতঃস্ফূর্ত মানে কি? কোষটা কাজ করবে, বিক্রিয়া করবে, তার মানে বিক্রিয়াটি সম্ভব। অর্থাৎ বিক্রিয়াটি সম্ভব। বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। তাহলে তাহলে এখন দেখি এটা করতে দেখি, যে Fe থেকে Fe2+ অ্যানোড হলে নিচের কোনটি ক্যাথোড? নিচের কোনটি ক্যাথোড? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ দ্রুত, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, Au থেকে Au3+। কর, কোনটা হবে? Fe থেকে Fe2+ অ্যানোড হলে নিচের কোনটি ক্যাথোড? কোনটা ক্যাথোড হবে? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ মনে হয়। বাকিরা? আমারও স্যার ম্যাগনেসিয়ামই মনে হইতেছে। আর বাকি দুইজন? ম্যাগনেসিয়াম। না, হয় নাই। আচ্ছা, এখানে কি বিভবের মান দেওয়া আছে? ডি হবে না। না। ডি হবে। তো বিভবের মান দেওয়া থাকলে, বিভবের মান দেওয়া না থাকলে আমরা কি চিন্তা করব? সারি। তারা হ্যাঁ, ডি হবে। তাহলে তাহলে এখানে অলরেডি কি দেওয়া আছে? অলরেডি কি Fe কি অ্যানোড হিসেবে ব্যবহার করে দিছে না? তার মানে এটা যদি আমাদের অ্যানোড হয় তাহলে যে যত উপরে সে অ্যানোড, তাহলে নিচে থাকলে কি হবে? ক্যাথোড হবে না? তাহলে এখন আমি ইয়া করি, লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, এই যে ফিরে এর পরের টুকু তাহলে আসতে হবে। লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, সবই তো গেল গো উপরে। সোনা পাবে হায়, কোথাকার হাজি আজ পিটাবে আমায় ফেলে। এই যে আমায় তো নিচে আসলো, তাহলে এফ ইউ উপরে, এই ওকে নিচে না, তাহলে এটা কি ক্যাথোড হবে না? এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসা কোশ্চেন। দিনাজপুর বোর্ড 17 সেশনে আসা কোশ্চেন। ক্লিয়ার? আমাদের 1 মিনিট সময় আছে। কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস কর, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো এখানে। আগের ম্যাথটা একটু আরেকবার রিপিট করেন তো, আমি ঔষধ আগের খাচ্ছিলাম তো শুনতে পারিনি। আগের ম্যাথে কিছুই না, হ্যাঁ, আগের ম্যাথে হচ্ছে দুইটা বিভবে একই রকম আছে। এখান থেকে আমরা জারণ বিভবটা বের করছি। জারণ বিভব বের করার পরে সূত্রটা ফলাইছি। সূত্র অনুযায়ী অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। যেহেতু কপারে আমার এখানে জারণ ঘইটা আছে, তাহলে এটাকে আমি বিজারণ করব, আর বিজারণের সময় এটাকে উল্টায় দিব।
এই যে কপারেরটা, তাহলে উল্টায় দিলে এই ভ্যালুটা দেখ পজিটিভ আসছে, তখন আমরা এই যে অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ এটা যোগ করছি। যোগ করলে এখন যোগ করার পরে হচ্ছে আমাদের ভ্যালুটা পজিটিভ আসছে, পজিটিভ হলে কোষ স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত মানে বিক্রিয়া সম্ভব।